যদি আমি বলি যে অভিনয় তো অনেকেই করে, তারকা কতজন হতে পারে, ঠিক তেমনি গান তো অনেকে গায়, কতজন তারকা হতে পারে, ক্রিকেট তো অনেকেই খেলে। ইভেন আমি যদি বলি যে ইভেন যে কোনো রেস্টুরেন্টের কথাই বলি, ক্যাফের কথা বলি, অনেক ক্যাফে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে, কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে ওটা তারকা হয়ে ওঠে। আর দুই সাকিবকে তারকা তারা, এরকম তো আরো অনেকে আছে। আমাদের পিএম সবচেয়ে বড় তারকা, আমার তো তাকে বাঘের বাচ্চা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই ক্রিকেট খেলার মধ্যে নাই, আর যেটার মধ্যে নাই সেটা নিয়ে মারামারির মধ্যেও নাই। আর প্রথম কথা হচ্ছে কি যে যে কোনো জিনিস যতই ফান করতে করতে যাই, আমাদেরই দায়িত্ব তো, আমাদের সম্মান তো আর অন্য কেউ রাখতে পারবে না, আমার সম্মান আমাকেই রাখতে হবে। তো আমি যতই ফান, আমার তো সবসময়, আমি ছোটবেলায় আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে বড় হয়ে কি হবে, আমি বলতাম যে স্টার হব। তখন আসলে সেলিব্রিটি ব্যাপারটা ছিল না, স্টার বলতাম আমরা। স্টার মানে হচ্ছে গিয়ে অন্ধকারের রাতের অন্ধকারের মধ্যেও যে জল করবে, যাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে, ডায়মন্ডের মতো অন্ধকারেও সে চকচক চকচক করবে, তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে, কিন্তু সে দূরেই থাকবে। দিনের আলো হলে কিন্তু সে, মানে তাকে পুরোপুরি যদি তাকে আবিষ্কার করে ফেলি, সে কিন্তু হারিয়ে যাবে। তো আমার কাছে তারকা হচ্ছে এইটা, এবং এই অ্যাট্রাকশনটা হওয়ার জন্য তাকে তার জায়গা থেকে অবশ্যই অনেক ট্যালেন্টেড হতে হবে। যদি আমি বলি যে অভিনয় তো অনেকেই করে, তারকা কতজন হতে পারে, ঠিক তেমনি গান তো অনেকে গায়, কতজন তারকা হতে পারে, ক্রিকেট তো অনেকেই খেলে। ইভেন আমি যদি বলি যে ইভেন যে কোনো রেস্টুরেন্টের কথাই বলি, ক্যাফের কথা বলি, অনেক ক্যাফে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে, কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট বা ক্যাফে ওটা তারকা হয়ে ওঠে, আড্ডার জায়গা হয়ে ওঠে, বা চেকিং এর জায়গা হয়ে ওঠে। তো আমার কাছে তারকাটা এরকম স্পেশাল সামথিং। দুই সাকিবকে তারকা তারা, এরকম তো আরো অনেকে আছে। আমাদের পিএম সবচেয়ে বড় তারকা, আমার তো তাকে বাঘের বাচ্চা মনে হয়। এরকম অনেকেই আছে। কবি যে মেহজাবিনের কাজ আমার খুব ভালো লাগে, সে রিয়েলি তারকা। আর কে, শাকিব খানের কথা তো বললামই, আর এরকম তো অনেকে আছে, মানে আলাদা করে মনে করা মুশকিল না। দেখো এখন একদমই কিন্তু নিউবর্ন বেবির মতো ওটিটির ব্যাপারটা বাংলাদেশে। স্ক্রিন টেস্টের ব্যাপারটা যদি ধরো, অনেস্টলি স্পিকিং, আমাকে স্ক্রিন টেস্টের কথা কেউ বলে তো আমার একটু এখনো মেনে নিতে কষ্ট হয়। অনেস্টলি স্পিকিং মনে হয় যে কেন আমাকে এটা বললো, এটা আমি অনেস্টলি বলছি। আর আমি তো মনে করি আমি তো সোহানা সাবা, আমার তো সব দেখানো শেষ, কেন বুঝতে পারছে না কেন আমাকে কাস্টিং এর জন্য। একদমই না, যেহেতু আমার কখনো করা লাগেনি সেহেতু আমার এই ব্যাপারটা হয়েছে। না না না, এনকারেজ করি না সেটা না, একেবারেই। স্ক্রিন টেস্ট অনেক বড় বড়, আমরা ইভেন মুম্বাইয়ের অনেক বড় বড় সিনেমায় বড় বড় নায়িকাদের দেখেছি, 10 জনের মধ্যে একজন কাস্টিং হয়েছে এবং বড় বড় নায়িকারা বাদ পড়েছে, এটা কোনো বড় ইস্যু না। আমি আমার পার্সোনাল ফিলিংসটা বললাম, তার মানে যে কালকে গিয়ে আমি কোনো একটা ভালো কাজের জন্য স্ক্রিন টেস্ট দিব না তা কিন্তু না। আমি বলছি আর কি যে একটু হয় না যে আমাদের মেনে নিতে, নতুন পদ্ধতি তো আমাদের মেনে নিতে একটু প্রবলেম হয়। আর আরেকটা হয় যে আমাদের প্ল্যাটফর্মগুলো একদম নিউবর্ন, এবং তাদের ফান্ড যতই থাক না কেন কিছু লিমিটেশনস আছে, অনেকগুলো সেক্টর হয়ে 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 আসতে হয়। বছরে 10টা 12টার বেশি কাজ হয় না। এবং ওই যে পছন্দের, যে আমাদের এখানে ধরো আমি একটা থালা খাবার সাজালাম, আমার এখানে চঞ্চল চৌধুরী লাগবে, আমার এখানে অপূর্ব লাগবে, মানে আমার এখানে এইটাই লাগবে, তাদেরকে আমি কি বলবো, কাকে বলবো আমার স্ক্রিন টেস্ট দাও, হ্যাঁ ওর অল্টারনেট কাকে বলবো। সো আপাতত আমার কাছে মনে হয় যে এটা একটা ভিত্তি প্রস্তর তৈরি হচ্ছে। অ্যান্ড দেন এই প্ল্যাটফর্মগুলো যখন স্ট্রং হয়ে যাবে, আমার মনে হয় যে আরও 2-3 বছর পরে এটা আরও প্রফেশনাল ওয়েতে চলে যাবে। কিন্তু তখন এরকম হবে না যে সেলিব্রিটি নির্ভর কিছু হবে, তখন আলাদা করেই সেলিব্রিটিরা হবে। ইভেন আমি কোন একটা মাধ্যমে, হ্যাঁ একদমই নামই বলি, নেটফ্লিক্স দেখতাম তো কোনো একটা মাধ্যমে আদার ওয়েতে আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে মোটামুটি ধরো 20টা প্ল্যাটফর্মের একটা প্যাকেজ নিয়েছি রিসেন্টলি, তুমি নিশ্চয়ই নাম জানো, আমি নামটা না বলি। তো সেই 20টা প্ল্যাটফর্মের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান, হিন্দি ভাষী বা ইন্ডিয়ান প্ল্যাটফর্ম। এবং সেখানে আমি দেখছি যে অনেক আগের কোনো একজন, হয়তো 20 বছর 30 বছর আগের কোনো একজন সেলিব্রিটি, সে হয়তো নাটকে অভিনয় করতো, মানে সিরিয়াল করতো অথবা সিনেমায় করতো, কিন্তু হারিয়ে গেছিল, কোথায় গেছিল মনে নাই,
কোথায় গেছে, ভালো লাগতো কিন্তু হারিয়ে গেছে। তাকে আমি নতুন ভাবে প্ল্যাটফর্মে আবিষ্কার করছি, নতুন ভাবে গল্প বলছে, অদ্ভুত অদ্ভুত গল্প বলছে। এবং এটা কিন্তু ইন্ডিয়া এই প্ল্যাটফর্মের বিজনেসটা নতুন শুরু হয়নি, ওরা তো অনেক আগে থেকেই শুরু করেছে, আমরা কিন্তু অনেক পিছিয়ে এই জায়গাটায়। এবং কম্পিটিশনটা শুরু হয়েছে যখন হইচই বা আদার ইন্ডিয়ান সোর্সগুলো বাংলাদেশে ঢুকলো। তার আগে কিন্তু আমরা নিজেরা যখন খেলছিলাম মনে হচ্ছিল আমার তো একটা চ্যানেল আছে, আমি আমার ইউটিউব আছে, আমি একটা প্ল্যাটফর্ম খুলে বসি। বাট এখন কিন্তু একদমই ইন্ডিপেন্ডেন্টলি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে বাংলাদেশে। সো আমি খুব আশাবাদী যে আমাদেরও এরকম একটা প্রফেশনাল জায়গা যাবে, 2-3 বছর হোক, আস্তে আস্তে যাবে। আমি বাংলাদেশের এখন পর্যন্ত যদি অনেস্টলি বলো, আমার শিহাব শাহিনের কাজ খুব ভালো লাগে। ভালো লাগে অর্থে উনি যখন ডিরেকশন দেয়, মানে উনার যখন কেউ অভিনয় করে তখন আমি বুঝতে পারি যেটা উনার ডিরেকশনে অভিনয় করা, বুঝতে পেরেছো? মানে সিগনেচার তৈরি হয়েছে। হ্যাঁ, মানে ও থাকে না। ধরো আমি সোহানা সাবা থাকবো না, আমি যে ডেলিভারিটা দিচ্ছি সেই ডেলিভারিটাতে আগে আমাকে কখনো দেখা যায়নি। এরকম অনেক ডিরেক্টরই আছে, বাট উনি যেহেতু সবচেয়ে বেশি ব্যস্ত ডিরেক্টর। আমি কদিন আগে উনি আমাকে ওই যে সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য আমাকে কল করেছে, হ্যাঁ, আমি খুব খুশি। তো বলছে যে সাবা তোমাকে ফোন করলাম একটা কাজে। আমি বলছি হ্যাঁ ভাইয়া। আমি তো এভাবে, মানে উনি ফোন করার আগে আমি ভাবছি, উনি আমাকে কল করার আগে মেসেজ পাঠিয়েছেন, তাই আমি ভাবছি যে আচ্ছা উনি আমাকে টাকা পয়সা জিজ্ঞেস করলে কি বলবো। আমি বলবো যে না ভাইয়া আপনি অসুবিধা নেই, আমি তো এরকম নেই, কিন্তু আপনার বেলায় কোনো বার্গেনিং নেই, প্লিজ আপনি যা দিবেন তাই, এরকম একটা মুডে ছিলাম। তো তারপরে যখন খেলার কথা বললাম আমি ধুস ভাইয়া এটা কোনো কথা, আমি তো বল দূরে থাকলে, আমি মাঠের পাশে থাকলেও পালিয়ে চলে যাই ভয়ে যে আবার মুখে লাগবে বল। ভাইয়া ওটা আমার, হ্যাঁ আমি ভাই ক্রিকেট খেলার মধ্যে নাই, আর যেটার মধ্যে নাই সেটা নিয়ে মারামারির মধ্যেও নাই। আর প্রথম কথা হচ্ছে কি যে কোনো জিনিস যতই ফান করতে করতে যাই, আমাদেরই দায়িত্ব, তো আমাদের সম্মান তো আর অন্য কেউ রাখতে পারবে না, আমার সম্মান আমাকেই রাখতে হবে। তো আমি যতই ফান করতে যাই, আমার সিকিউরিটি, আমার সিস্টেম আমাকে শিওর হয়ে যেতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা অর্গানাইজেশন যখন এটা তৈরি করলো, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে এতগুলো সেলিব্রিটি আসছে, গিয়েছে, তো একেবারেই সেলিব্রিটি ছিল না তা না, মেইন স্ট্রিম অনেক সেলিব্রিটি ছিলেন, তো তাদের সিকিউরিটি আগে সিকিওর করা, মানে সেই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে মিসম্যানেজমেন্ট। আর যখন মিসম্যানেজমেন্ট এটা হবে ফাইনালি, তো সেটা ওখানে গিয়ে ঠেকবেই। তাই আমি বলছি যে তার মানে তো আসলে সিস্টেমের একটা প্রবলেম আছে। হ্যাঁ, এখন যদি কেউ বলে যে সেলিব্রিটি কে, এটা মাপজোক কে করবে, মানে মাপজোক এটাই সিম্পল যে আমি এক দেখায় যাকে চিনতে পারবো 10 জন, হতেই পারে যে সবাইকে সবাই চিনবে না, কিন্তু অনেকেই তো অনেকে চিনবে, বা আমরা নিজেরা তো নিজেদের চিনবো। তো সেরকম মানুষজন যখন কাজ করবে, একসাথে কাজ করবে, তখন তো প্রবলেম হবে না। একদমই। আমার সবসময় কাজ খুব কম, আমি বললাম না যে আমার জীবনের সিরিয়াল হচ্ছে 5টা কি 6টা, আমি নাম ধরে বলতে পারবো। এবং সবসময় আমাকে সবাই বলে যে এত কাজ করেন, কম কেন করেন, কারণ আমি আসলেই অনেক চুজি। আমার পর্যন্ত কাজ অনেক পরেও আসে, এবং তারপরের কথা হচ্ছে আমি ভীষণভাবে চুজি। আর আমি এত ডেসপারেট কখনোই হতে পারিনি। আর এটাই যে আমার সবসময় মূল পেশা বা এটার উপরে ডিপেন্ড করতে হবে তা না, কিন্তু আমি যা কাজ করেছি শুকর আলহামদুলিল্লাহ আমি ভালোই টাকা পয়সা কামিয়েছি। আর যেটা বলতে চাই যে সেকেন্ড অপশন, ইয়েস ওয়াই নট, মানে আমি আমার ধরো আমি যেমন ক্লাসিক্যাল ডান্সার, আমি কিন্তু বাফাতে 2 বছর টিচার হিসেবেও ছিলাম, তো নাচের টিচার হিসেবে ছিলাম। তো আমি বলছি যে ওইটা যেমন আমার জানাতে খুব ভালো লাগতো, কিন্তু রেগুলার ক্লাস নেওয়া হয়ে উঠতো না, আমার একটা সময় খুব গিল্টি ফিল হতো। বাট যোগাটা যখন আমি ধরো 17 বছর ধরে কম বেশি করি, মেডিটেশন যোগা, কিন্তু খুব ভেরি রিসেন্টলি আমি 1 বছর ধরে খুব বেশি সিরিয়াসলি যোগা যখন করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে একটা সমুদ্রের মতো, মানে এটাতে আমি ডুব দিয়েছি, এটার শেষ নেই, এটা তল নেই, আচ্ছা এত বড় একটা জায়গা। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা না কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্কও, জানো। অবশ্যই আমি কি টাকার জন্য কাজ করছি না, টাকা তো ইম্পর্টেন্ট, আমি তো আর নিজের টাকা দিয়ে অন্যকে সোশ্যাল ওয়ার্ক করতে পারবো না, আমার এত টাকা নেই, আমার বাবারও এত টাকা নেই, কিন্তু এটা একটা সোশ্যাল ওয়ার্ক। মানে তুমি যদি কিছু মানে কিছু ব্যায়াম শিখে যাও, কিছু যোগার কিছু আসন শিখে যাও, সারা জীবনে তুমি 80%
রোগ হওয়ার আগে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এবং এই যে সকালবেলা আলসেমি লাগে, তারপরে শরীর ব্যথা করে, এখানে ব্যথা ওখানে ব্যথা, মেয়েদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো কিন্তু কমন, শুধু মেয়েদের না ছেলেদেরও, এবং ঘাড় এখানে ব্যথা সবারই কিন্তু সবার আছে। তো এগুলো খুব ইজিলি রিমুভ করা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা শিখলাম কেননা ওটা সবাইকে শেখাই। আমি যেটা জানি, আমি কিছুই জানি না, আমি হয়তো 1%ও জানি না, তো আমি সবাইকে একটু শেখাই, সবাই একসাথে করি, এবং এটা আমার করাও হবে, আমার একটা ভালো লাগারও জায়গা। আমি যখন ওদেরকে শেখাবো তখন তো আমিও করব, তো ওই জায়গা থেকে এটা করা। এবং ইয়েস, এটাকে আমি অনেক সিরিয়াসলি করছি। যেমন আমার যে ব্র্যান্ডটা, এই যে আমি পরে আছি যোগিস লেখা দেখতে পাচ্ছ, যোগী মানে হচ্ছে যোগী, আমরা যেটাকে ইংলিশে বা সংস্কৃততে যোগী বলি, আর যোগিস মানে হচ্ছে প্লুরাল, মানে একের বহু ইয়ে, আর এসে আবার সাবাও হয়, সেখান থেকে যোগিস করা।